আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আজ তোমাদের সামনে হাজির হয়েছি রসায়নের দ্বিতীয় অধ্যায়, নাম পদার্থের অবস্থা, কিছু নির্বাচিত বিষয়সমূহ নিয়ে, যেমন পদার্থ কি, পদার্থের অবস্থা নিয়ে আলোচনা করব। কণার গতিতত্ত্ব, ব্যাপন ও নিঃসরণ, দুটি গ্যাসের ব্যাপনের তুলনা, মোমবাতির জ্বলন ও মোমের তিন অবস্থা, আর গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র। এই টপিকটা এই বইয়ে নেই, তবে ইন্টারমিডিয়েটের কনসেপ্ট থেকে এটা তোমাদের দেখাবো। যদি আল্লাহ সহায় হন তাহলে হয়তো এটা তোমাদের সামনে উপস্থিত করতে পারবো, তোমাদের সামনে এটা প্রেজেন্ট করতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। পদার্থ কি? পদার্থ হলো যার ভর আছে, তোমরা ছোটোবেলা থেকেই জানো, যার ভর আছে, যার আয়তন আছে, যার জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধার সৃষ্টি করে, তাই হচ্ছে পদার্থ। পদার্থ সাধারণত তিন প্রকার: কঠিন পদার্থ, তরল পদার্থ, বায়বীয় পদার্থ। আর যদি এখানে পরমাণু বা মৌলের উপর ভিত্তি করে যদি শ্রেণীবিন্যাস করা হয় তাহলে পদার্থ আবার দুই রকম, একটা হচ্ছে মৌলিক পদার্থ, একটা যৌগিক পদার্থ। যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাই হলো মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ হচ্ছে যে পদার্থকে ভাঙলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়। যা হোক, আমরা সাধারণত যে পদার্থ তিন প্রকার সেটা নিয়ে আলোচনা করব। এখানে মৌলের কথা না, পদার্থ আমরা দেখলাম কি কঠিন, তরল, বায়বীয়। আর পদার্থের অবস্থা হলো চার প্রকার: একটা হলো কঠিন পদার্থ, কঠিন অবস্থা, তরল অবস্থা, বায়বীয় অবস্থা ও প্লাজমা অবস্থা। প্লাজমা অবস্থা হলো, তোমরা কঠিন, তরল, বায়বীয় পদার্থের সাথে তোমরা পরিচিত। প্লাজমা অবস্থা হলো বায়বীয় পদার্থকে যদি আমরা তাপ দিই তাহলে এটা একসময় আয়নিত হয়ে যায়, আর এই অবস্থার নাম হচ্ছে প্লাজমা অবস্থা। এরপরে দেখো, এখানে আছে কণার গতিতত্ত্ব। কণার গতিতত্ত্ব, কাইনেটিক থিওরি অফ পার্টিকেল, এটা হলো কণার গতিতত্ত্ব। হলো যে আমরা জানি যে প্রত্যেকটি পদার্থই অতি সূক্ষ্মাতি কণা দিয়ে গঠিত, সূক্ষ্ম কণা দিয়ে গঠিত। আর কঠিন পদার্থর কণাগুলো বা কঠিন পদার্থের অণুগুলো খুব কাছাকাছি অবস্থান করে। খুব কাছাকাছি অবস্থান করার কারণে এর মধ্যে আন্তঃআণবিক শক্তির পরিমাণটা বেশি থাকে। আন্তঃআণবিক শক্তির পরিমাণ বেশি থাকে বলে কঠিন পদার্থকে যদি আমরা তাপ দেই তাহলে কণাগুলো প্রথমে ওই তাপ গ্রহণ করে তারা নিজ নিজ অবস্থান থেকে কাঁপতে শুরু করে। এক সময় তারা একে অপর থেকে দূরে সরে যেতে থাকে, কারণ অতিরিক্ত তাপ প্রদান করলে তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে কঠিন পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ একটু শিথিল হয়। যখন তারা দূরে অবস্থান করতে থাকে তখন আমরা ওই অবস্থাকে বলি তরল অবস্থা। এই অবস্থায় যদি তাপ প্রদান করতে থাকি, তরল পদার্থের মধ্যে অণুগুলোর মধ্যে একটু আন্তঃআণবিক যে আকর্ষণ বল, এটা একটু কঠিন পদার্থ অপেক্ষা তুলনামূলকভাবে একটু কম থাকে। আর এজন্য তাপ প্রদান করলে অতি সহজেই এটি কী হয়ে যায়, একটু দূরে অবস্থান করে। তখন আমরা তরল অবস্থা বলি। আর তরল অবস্থাতে আমরা যদি তাপ প্রয়োগ করতে থাকি তাহলে একসময় তাপমাত্রা আরও বেড়ে যাবে। তাপমাত্রা যখন আরও বেড়ে যাবে তখন অণুপরমাণুগুলোর মধ্যে আন্তঃআণবিক শক্তি একসময় এমন অবস্থায় আসবে যে আন্তঃআণবিক শক্তি নেই বললেই চলে, এরকমভাবে বিবেচনা করা হয়। আর তারা অনেক দূরে অবস্থান করে, এবং এটা যদি খোলা অবস্থায় রাখা হয় তখন তা গ্যাসীয় পদার্থে রূপান্তর হয় এবং তার অস্তিত্ব বিলীন হয়ে যায়, একসময় প্রকৃতিতে মিশে যায়। এ হলো কণার গতিতত্ত্ব। আর ব্যাপন ও নিঃসরণ। ব্যাপন হচ্ছে কোনো মাধ্যমে কঠিন, ব্যাপন এটা একটা ব্যাপক একটা আইডিয়া, ব্যাপক একটা ধারণার নাম।
ব্যাপন হচ্ছে কোনো মাধ্যমে কঠিন তরল বায়বীয় পদার্থের সমভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ার নাম হচ্ছে ব্যাপন। তাহলে কি বলতেছি যে কোনো মাধ্যমে কঠিন তরল বা বায়বীয় পদার্থের সমভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ার পদ্ধতিকে বলা হয়, প্রক্রিয়াকে বলা হয় ব্যাপন বা ইংলিশে বলে ডিফিউশন। কি বলে? ডিফিউশন। ডিফিউজ মানে ছড়িয়ে পড়া, ডিফিউজ থেকে ডিফিউশন। আমরা জানি ডিফিউজ বা স্ক্যাটার্ড মানেই হলো ছড়িয়ে পড়া। তাহলে এখন ব্যাপন, তুমি যখন বাসায় তোমার সেন্ট ব্যবহার করো, যখন চাপ দিয়ে সেন্ট বের করো, তখন এটা সাধারণত তরল অবস্থা থাকে। চাপ দেওয়ার পর, বের করার পরে এটা গ্যাসীয় পদার্থে রূপান্তর হয়। আর এটা এক জায়গায় কোনো রুমের কোনো এক জায়গায় ছড়ালেও এটা সারা রুমে ছড়িয়ে পড়ে একসময়, কারণ হচ্ছে ব্যাপন। আবার ডাস্টবিনের কাছ দিয়ে যখন তুমি হেঁটে যাওয়ার সময় তোমার ডাকে একটা কটু দুর্গন্ধ চলে আসে, এটাও এক ধরনের ব্যাপন। আর দেখো, ব্যাপনের সাথে আরেকটা কনসেপ্ট লেখা হয়েছে নিঃসরণ বা ইফিউশন। নিঃসরণ বা ইফিউশন এটা হলো তোমার ব্যাপনের সাথে রিলেটেড একটা বিষয়। এখানে চাপ লাগবে। ব্যাপনের ক্ষেত্রে চাপের প্রভাব নেই, কিন্তু এখানে চাপের প্রভাব আছে। অর্থাৎ কি, যে সরু ছিদ্রপথে অতি অল্প চাপের স্থান থেকে অত্যধিক চাপে অতি সরু ছিদ্রপথে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের এলাকাতে কোনো গ্যাসীয় পদার্থের ছড়িয়ে পড়াকে বলা হয় ইফিউশন। আবার বলছি কি, সরু ছিদ্রপথে তোমার উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে কোনো গ্যাসীয় পদার্থের সজোরে বেরিয়ে আসার নামকেই বা প্রক্রিয়াকেই বলা হয় ইফিউশন বা নিঃসরণ। তাহলে দেখো, এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আমরা দেখতে পাই যে ব্যাপনে কিন্তু কঠিন তরল বায়বীয় প্রত্যেকটি অর্থাৎ 3টি পদার্থই অংশগ্রহণ করতে পারে, কিন্তু নিঃসরণে শুধুমাত্র অংশগ্রহণ করবে গ্যাসীয় পদার্থ। আরেকটি সূক্ষ্ম একটি বা মৌলিক পার্থক্য ব্যাপন এবং নিঃসরণের মধ্যে, সেটা হচ্ছে ব্যাপনে চাপের কোনো প্রভাব নেই, কিন্তু নিঃসরণে চাপের কিন্তু প্রভাব রয়েছে। তবে নিঃসরণ ও ব্যাপন উভয়ই তাপের উপর নির্ভর করে। তুমি যদি তাপ বাড়াও, তাহলে কোনো পদার্থের ব্যাপনও বেড়ে যাবে, নিঃসরণও বেড়ে যাবে। কঠিন পদার্থের নিঃসরণ সবচেয়ে কম, তরল পদার্থের একটু বেশি, বায়ু পদার্থের নিঃসরণ সবচেয়ে বেশি। যেমন আমরা যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে যদি পানিতে ছড়িয়ে দিই, তাহলে দেখা যাবে যে ব্যাপন হারটা খুব কম হচ্ছে। কিন্তু আমরা যদি তাপ দিলে খুব সহজেই দেখবো যে খুব তাড়াতাড়ি পানির কালার গোলাপি বর্ণ, পানির যে বর্ণ তা গোলাপি বর্ণ ধারণ করছে। এর কারণ হলো তোমার তাপ দিলে ব্যাপন হার বেড়ে যায়। আর আমরা যদি দেখি যে তোমার বাজারে চমক জাতীয় নীল কিনতে পাও, এই নীল তোমরা যদি তরল লিকুইড অবস্থায় থাকে, এটি যদি পানিতে ছড়িয়ে দাও, খুব সহজেই এটি ডিসপার্স হয়ে যাবে, ডিফিউজ হয়ে যাবে বা ব্যাপন হয়ে যাবে। এতে বোঝা যায় তরলের একটু ব্যাপন হার একটু বেশি। আর গ্যাসীয় পদার্থের ব্যাপন তো অবভিয়াসলি বেশি হবে। আমরা বাড়িতে যখন সেন্টের কথাই বললাম, এটা স্প্রে করি শরীরে, তখন দেখা যায় যে তোমার এটারও ব্যাপন হয় অটোমেটিকলি, স্বতঃস্ফূর্তভাবে হয়ে যায়। আচ্ছা, এখন দুটি গ্যাসের ব্যাপন হারের দুটি গ্যাসের ব্যাপনের তুলনা, এখানে আমরা যদি দুটি গ্যাসের ব্যাপনের তুলনা করি, তাহলে দেখো কেমন হতে পারে সেটা। দুটি গ্যাসের ব্যাপনের তুলনা, আমরা যদি এরকম দুই মুখ খোলা একটি কাঁচ নল নেই, আর এই নলের দুই প্রান্তে যদি আমরা তুলা দেই, এবং এখানে এক পাশে HCl অ্যাসিড সিক্ত তুলা দেব, আর এক পাশে দেবো হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সিক্ত
তুলা। দেখো এটা হচ্ছে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ, অর্থাৎ অ্যামোনিয়ার পানির সম্মিলনে তৈরি হয় কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এখন যখন এটা তুলা নিবে এটির তো ব্যাপন হবে না, ব্যাপন হবে হলো অ্যামোনিয়া গ্যাসের। কীভাবে পাবো? এটা ভেঙে অ্যামোনিয়া আর পানি হবে, এটি ভেঙে কি হবে অ্যামোনিয়া আর হবে পানি। এই অ্যামোনিয়া আর এখান থেকে তোমার ব্যাপন হবে HCl গ্যাস, HCl গ্যাস, এখানে অ্যামোনিয়া গ্যাস। তাহলে এখানে দেখো এইদিকে আসবে কে, এইদিক আসবে অ্যামোনিয়া গ্যাস। এই দুটো যখন বিক্রিয়া করবে তখন এই এলাকাতে একটা সাদা ধোঁয়া তৈরি হবে। কি তৈরি হবে? সাদা ধোঁয়া তৈরি হবে। কিসের সাদা ধোঁয়া? এই জায়গায় মূলত অ্যামোনিয়া আর HCl বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করবে। এই অ্যামোনিয়াম ক্লোরাইডের এখানে একটা সাদা ধোঁয়া পরিলক্ষিত হবে। বিক্রিয়াগুলো একটু দেখে নাও। এখন কেন এমন হলো? তাহলে এটা দেখা যাচ্ছে এখানে যে অ্যামোনিয়া বেশি দূরত্ব কভার করেছে আর HCl খুব কম দূরত্ব কভার করেছে। এর কারণটা কি হতে পারে? এর কারণটা হতে পারে আণবিক ভরে। দেখো আমরা যদি অ্যামোনিয়া এর আণবিক ভর দেখি, এর আণবিক ভর দেখি, তাহলে এটা হলো কত? দেখো নাইট্রোজেনের 14 আর হাইড্রোজেনের হলো তোমার 1, কিন্তু আছে 3টি হাইড্রোজেন, মোট 17 এর আণবিক ভর। অপরপক্ষে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড এর আণবিক ভর দেখো, আণবিক ভর 1 + 35.5 অর্থাৎ 36.5। অবভিয়াসলি দেখো এখানে আণবিক ভর হলো অ্যামোনিয়ার কম আর হচ্ছে এর আণবিক ভর বেশি। এ থেকে সিদ্ধান্তে আসতে পারি আমরা যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। যদিও এটা পরবর্তীতে বিজ্ঞানী গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র থেকে আমরা প্রমাণ করব, কিন্তু এখানে তার আগে বলে দেওয়া উচিত ছিল বলে দিয়েছি। আর তোমরা জানো যে ধরো দুটি ছেলে, একটি ছেলের ভর হলো 40 কেজি আর একটি ছেলের ভর 80 কেজি। এখন 40 কেজি ভরের একটা ছেলে যদি দৌড় প্রতিযোগিতা শুরু করে এই 80 কেজি ভরের কোনো ছেলের সাথে, তাহলে দেখবে অবভিয়াসলি 40 কেজি ভরের ছেলেটি আগে তার টার্গেট বিন্দুতে পৌঁছবে। এর কারণ কি? এর কারণ হলো এর ভর কম, এর ভরটা কি কম। আচ্ছা, তাহলে এবার দেখো আমরা নির্বাপন হয়েছে, নিঃসরণ দুটি গ্যাসের ব্যাপন হারে তুলনা হয়েছে। মোমবাতির জ্বলন। মোমবাতি আসলে কি হাইড্রোকার্বনের মিশ্রণ। আর হাইড্রোকার্বন জানালে আমরা জানি যে এখানে পানি হবে, তোমার কার্বন ডাইঅক্সাইড হবে, সাথে আলো হবে, তাপ উৎপন্ন হবে। আর মোমের জ্বলন এখানে 3টি পদার্থ, মোমের 3টি পদার্থ আমরা দেখতে পাই। মোমের ভিতরে সুতা থাকে, ওই সুতা যখন আগুন ধরিয়ে দিই আমরা তখন মোম গলতে থাকে, গলে নিচে কঠিন জমা হয়। আবার মোমের জ্বলনে আমরা উপরে হাত রাখি মোমের শিখার উপরে, তাহলে এখানে আমাদের হাত একটু মানে অল্প পরিমাণ ঘেমে যায়, মানে সেখানে বোঝা যায় আর্দ্রতা আছে, মানে গ্যাস আছে, ওই জায়গায় জলীয় বাষ্প উৎপন্ন হয়েছে। আর এখানে তখন মোম যখন তাপ বেশি পায় গলে যাওয়া মানে সে তরল অবস্থায় চলে আসে, অর্থাৎ এখানে গ্যাসীয়, তরল এবং কঠিন 3টি অবস্থায় আছে। এবং এই যে বিক্রিয়া, এটা যেহেতু হাইড্রোকার্বনের মিশ্রণ, এর বিক্রিয়াটা আসলে হবে কেমন? দেখো যে CxHy এখানে হবে হলো X + 4 এখানে Y/4 অক্সিজেন, X কার্বন ডাইঅক্সাইড, Y/2 পানি প্লাস আলো প্লাস তাপ, এই কয়েকটা জিনিস উৎপন্ন হবে। এখন আমরা অনেক সময়, আচ্ছা এটা মোমবাতির জ্বলন এবং মোমের 3 অবস্থা সেটা আমরা দেখলাম। আর হাইড্রোকার্বন, যেহেতু মোম হাইড্রোকার্বন, এর দহন হচ্ছে এরকম হবে। যেমন তোমার মিথেনের কথা বলতে পারি।
দেখো মিথেন এখানে কার্বন আছে কয়টা, একটা, তাহলে এখানে এক্স মানে 1, আর 4 মানে ওয়াই, তাহলে 4/4 2, তাহলে দেখো এখানে আছে 2 অক্সিজেন, আর এখানে এক্স এর মান 1, কার্বন ডাইঅক্সাইড হবে জন্য, আর এখানে 4/2, তাহলে 2 পানি, আর এখানে হবে হলো আলো প্লাস তাপ। এই হলো হাইড্রোকার্বনের দহন বিক্রিয়া। এবার আমরা আসি গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র। গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র, এটা ইন্টারমিডিয়েট কনসেপ্ট, তারপরও পড়িয়ে দিচ্ছি, এটা যেহেতু এখন পরীক্ষায় আসছে। গ্রাহামের ব্যাপন সূত্রটা আসলে হলো স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের ব্যাপন হার ওই গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। কি বললাম? স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের স্থির তাপমাত্রায় গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রের বিবৃতি। দেখো স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের ব্যাপন হার ওই গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ কি লেখা যায়? অর্থাৎ লেখা যায় দেখো আর সমানুপাতিক 1/d। যদিও এটা ডি ঘনত্ব বলতেছে, আসলে এটা বাষ্প ঘনত্ব, তবে এই চ্যাপ্টারের ঘনত্ব আর বাষ্প ঘনত্ব একই কথা বলেছে। আচ্ছা যাই হোক, আমরা তাহলে স্থির তাপমাত্রার কোনো গ্যাসের ব্যাপন হার ওই গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, এটা কি গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র। এখন তো এটা হচ্ছে ইন জেনারেল বলা হয়েছে আর সমানুপাতিক 1/√d, কিন্তু যদি দুটি গ্যাসের তুলনা করি, দুটি গ্যাসের জন্য কি হবে? R1 সমানুপাতিক 1/√d1 বা R1 = k/√d1 সমীকরণ 1। আবার দ্বিতীয় গ্যাসের জন্য 1/√d2 বা R2 = k/√d2। তাহলে দেখো এখানে হলো তোমার 2 নম্বর সমীকরণ। কত? এটা হলো 2 নম্বর। এখন 1/2 করে পাই, 1/2 করে পাই, 1/2 করে যদি পাই, তাহলে এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে R1/R2 কি হবে? d2/d1 বা R1/R2 দেখো একসাথে লেখা যায় d2/d1। এটা সমীকরণ দিতে পারো 3 নাম্বার, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এবার দেখো এটা অন্যভাবেও এই গ্যাসের গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রকে প্রকাশ করা যায়। যেমন আমরা যদি ধরি দুটি গ্যাসের ক্ষেত্রে প্রথমটার নিঃসরণ হার যদি দুটি গ্যাসের নিঃসরণের হার যদি ভি পরিমাণ হয়, মানে ভি আয়তনের দুটি গ্যাসের যদি ভি আয়তনের নিঃসরণ হয়, তাহলে কি লেখা যায়? দেখো যে T1 সময়ে তার নিঃসরণ হয়েছে ভি, এটা প্রথম গ্যাস। আর দ্বিতীয় গ্যাসের দেখো T2 সময়ে নিঃসরণ হয়েছে ভি আয়তনের। এখন এই মান 3 নম্বর সমীকরণে R1 ও R2 এর মান 3 নম্বর এ বসিয়ে পাই। তাহলে R1/R2 যদি আমরা মান বসাই, তাহলে দেখো কি হয়? V1/T1 V2/T2
T2 ইকুয়াল টু রুট ওভার D2 ভাগ D1, বা লেখা যায় দেখো T2 ভাগ T1 রুট ওভার D2 ভাগ D1, 4 নাম্বার সমীকরণ। এবার আমরা আরেকটা ফর্ম দেখব এই গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রের। সেটা দেখো কিভাবে। আমরা ঘনত্বের সংজ্ঞা মোটামুটি সবাই জানি ফিজিক্সে, যে কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে, তাই না? কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। তাহলে আমরা জানি যে কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। যদিও ফিজিক্সে রো ইকুয়াল টু এম ভাগ ভি লেখা, ছোটো এম আর ভি লেখা হয়, এখানে রো দিয়ে লেখা হয়, কিন্তু কেমিস্ট্রি এই গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। তাহলে এখানে ইন জেনারেল দেখো, এটা একটা শুধু কোনো একটা বস্তুর উপাদানের এটা সংজ্ঞা, ঘনত্বের সংজ্ঞা। তাহলে এবার আমরা দুটি গ্যাসের বেলায় বলি, দুটি গ্যাসের ক্ষেত্রে কি হবে দেখো, D1 M1 ভাগ ভি, ভি একই হবে, যেহেতু উভয়ের নিঃসরণ পরিমাণ ভি ধরে নিয়েছি আমরা। আচ্ছা, এবং দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে দেখো হবে কি, D2 ইকুয়াল টু M2 ভাগ ভি। এই D1 ও D2 এর মান 4 নম্বরে বসিয়ে পাই। 4 নম্বরে কি ছিল দেখো, T2 ভাগ T1 রুট ওভার D2 ভাগ D1 ছিল, মানটা বসায় দিই আমরা, বা T2 ভাগ T1 এই জায়গায় লেখো, T2 ভাগ T1, আর এখানে লেখো D2 এর পরিবর্তে লিখবে M2 ভাগ ভি, M1 ভাগ ভি সমান রুট ওভার M2 ভাগ M1। এটা হলো 5 নাম্বার। তাহলে এখন আমরা বলতে পারি, দেখো যে এটা কেটে দিলাম, মুছে দিলাম, তাহলে দেখো পুরোটা কি লেখা যায় এখন লেখা যায় যে 3, 4 ও 5 থেকে 5 নম্বর সমীকরণ থেকে পাই, কি পাই, R1 ভাগ R2 রুট ওভার T2 ভাগ T1 রুট ওভার D2 ভাগ D1 রুট ওভার M2 ভাগ M1। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকের বিষয়গুলো ছিল পদার্থ কি। আমরা আলোচনা করেছি পদার্থ কি, পদার্থ কয় প্রকার তাও বলেছি, কণার গতিতত্ত্ব বলেছি, ব্যাপন ও নিঃসরণ বলেছি। আর ব্যাপন ও নিঃসরণ বলেছি, দুটি গ্যাসের ব্যাপনের হারের তুলনা করেছি, মোমবাতির জ্বলন ও মোমের 3 অবস্থা সেটাও বলেছি, গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র পরিশেষে বর্ণনা করে আজ এখানেই বিদায় চাইছি। শুভরাত্রি।